মাত্র 15 মিনিটের মধ্যে 20টা এমসিকিউ সলভ করাবো, যেগুলো বোর্ডে হুবহু কমন পাবা। অ্যাজ এ রেজাল্ট তোমার পরীক্ষায় নম্বর পাওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি এমসিকিউতে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সবাইকে ওয়েলকাম করছি কমন কিলার এমসিকিউ সিরিজ এপিসোড 2-তে, যেখানে আমরা কেমিস্ট্রি অধ্যায় 4-এর এমসিকিউ গুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো শুরুতে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন। এটা হচ্ছে নিউল্যান্ড। এছাড়া মেন্ডেলিফ, লেবোসিয়ে, ডোবরেন কি করে আমরা সেটাও একটু জেনে নেই, যাতে ওদেরটা আসলে আমরা অ্যান্সার করতে পারি। লেবোসিয়ে যেটা করে 1789 সালে মৌলিক পদার্থসমূহকে ধাতু ও ধাতু এই দুই ভাগে আসলে ভাগ করেন, এবং ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী সূত্রটা আমরা জানি যে 3টা মৌল হচ্ছে কি উনি নেয়, যেখানে প্রথম মৌল আর দ্বিতীয় মৌলের ভরের যোগফল মানে ভরের যোগফলকে 2 দিয়ে ভাগ দিয়ে যে গড়টা আসে ওইটা হচ্ছে মাঝখানের মৌলটা হয় আর কি। এরকম ভাবে যেমন আমি বলতে পারি যে উনি ক্লোরিনের ভর নিছিলেন, আয়োডিনের ভর নিছিলেন, দুইটার ভরকে যোগ করে ভাগ দিয়ে দিয়ে উনি হচ্ছে ব্রোমিনের, মানে কাছাকাছি একটা ভর আসে ব্রোমিনের। এটা আমরা তোমাদেরকে একাডেমিক ক্লাসে ওটা দেখিয়েছিলাম। দেন নিউল্যান্ড হচ্ছে গিয়ে অষ্টক সূত্র প্রদান করেন, অ্যান্ড হেনরি মোসলে 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব করেন। সো দিস আর দ্য থিং। বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আণবিক সারণ ছিল? 12টি আণবিক সারি ছিল এবং 8টি খাড়া এই যে কলাম ছিল। এবং উনি এটা আবিষ্কার করেন হচ্ছে 1869 সালে এটা করেন, এবং আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফকে। এবং উনি 63টি মৌল নিয়ে আধুনিক পর্যায়ে প্রবর্তন করেছিলেন, এবং পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। উনি যেই পারমাণবিক মানে পর্যায় সারণীটা দিয়েছিলেন তার। দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি? আমরা জানি দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল হচ্ছে কি নিয়ন। দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল নিয়ন, তৃতীয় পর্যায়ে সর্বশেষ মৌল আর্গন। এরকম নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে কি কি সর্বশেষ মৌল থাকে গ্রুপগুলোতে, পর্যায়গুলোতে। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 36। আমরা জানি আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, হিলিয়াম, তারপর হচ্ছে কি নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন এবং রেডন, এদের পারমাণবিক সংখ্যাগুলো তোমাদের মনে রাখতে হবে। 2, 10, 18, 36, 36, দেন হচ্ছে কি 54, দেন 86। সো এইটা হচ্ছে ক্রিপ্টনের। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। অ্যান্ড তোমার এখানে বাকি যে পারমাণবিক ভরগুলো আছে সেগুলো তোমার অবশ্যই জেনে রাখতে হবে। এখন অ্যালুমিনিয়াম দিয়ে আসছে, পরে অন্যগুলোও আসতে পারে। যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেরিলিয়াম, বোরন, দেন হচ্ছে গিয়ে তোমার ফ্লোরিন, তারপর হচ্ছে গিয়ে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে ক্লোরিন, তারপর হচ্ছে গিয়ে পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে আমাদের এখানে ম্যাঙ্গানিজেরটা, আচ্ছা এখানে আয়রনেরটা নেই, এই যে আয়রনেরটা। সো এগুলো মোটামুটি লাস্টের দিকে একটু কম আসে, শুরুর দিকে যেগুলো আসে ওগুলো আর কি ভাইয়া দাগাইছি। এগুলোর ভরগুলো একদম ছোটস্থ রাখতে হবে। পর্যায় সারণীর গ্রুপ 3-এ মৌলের সংখ্যা কতটি? পর্যায় সারণীর গ্রুপ 3-এ মৌলের সংখ্যা হচ্ছে 32টি। কেন জানো? গ্রুপ 3-এ এই যে একটা, দুইটা, দেন এইখান থেকে একটা নতুন গ্রুপের সৃষ্টি হয়েছে, এই ল্যান্থানয়েড সিরিজ, তারপরে যে এখান থেকে আর একটা নতুন গ্রুপের সৃষ্টি হয়েছে। তো এইখানে টোটাল 14টা মৌল আছে, আর এই যে ল্যান্থানয়েড একটা 15টা। আবার হচ্ছে গিয়ে তোমার এইখানে 14টা আছে, আবার এই যে অ্যাক্টিনয়েড একটা, তাহলে টোটাল 14 আর এক কত? 15টা। 15 15 কত হলো? 30, 31, 32। এরা সবাই গ্রুপ 3-এর। তাহলে 32টা মৌল মিলছে। কিভাবে গ্রুপ 3-এ 32টা মৌল আছে? দ্যাটস ইট। এবার দেখো কোন গ্রুপে মৌলের সংখ্যা কম। আর তোমার গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌলের সংখ্যা হচ্ছে গিয়ে 4টা করে মৌল থাকে। এই যে মৌলের সংখ্যা 4টা কোন গ্রুপে? গ্রুপ 4 থেকে 12। তো আমাদের গ্রুপে 4 থেকে 12-র মধ্যে কোন গ্রুপটা আছে? শুধু 12 আছে, এই জন্য আমি 12 দাগাইছি। এছাড়া গ্রুপ 1-এ আমাদের কয়টা মৌল আছে? গ্রুপ 1-এ 7টা মৌল, গ্রুপ 2-এ 6টা মৌল, গ্রুপ 3-এ সব থেকে বেশি মৌল। ঠিক আছে, সব থেকে বেশি, আর এগুলো হচ্ছে গিয়ে সব থেকে কম, 4 থেকে 12। তারপরে গ্রুপ 13 থেকে 17-তে 6টা করে মৌল আছে, গ্রুপ 18-তে 7টা করে মৌল আছে। অর্থাৎ গ্রুপ 1 এবং 18-তে 7টা মৌল, 2 আর 13 থেকে 17-তে আমাদের 6টা করে মৌল। দ্যাটস ইট। এই জন্যই এই যে গ্রুপ 14 থেকে 12 এগুলো আমাদের কি থাকে দেখো তো, এখানে এই যে এই জায়গাটা ফাঁকা থাকে। এই জন্য পর্যায়ে 2, 3-এর ক্ষেত্রে যখন 2-এর বেশি ইলেকট্রন থাকে তখন আমরা ইলেকট্রন বিন্যাসের পরে কত যোগ করি? গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য 10 যোগ করি লাস্ট কক্ষপথের ইলেকট্রনের সাথে। বলছে ল্যান্থানাইড সারির মৌল কয়টি? আমরা একটু আগে দেখেছি ল্যান্থানাইডে, অ্যাক্টিনাইডে 15টা করে আসলে মৌল থাকে। তারপরে ল্যান্থানাইড হচ্ছে তোমার 57 থেকে 71 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, আর অ্যাক্টিনাইডে 89 থেকে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যা। কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা পর্যায় সারণীর গ্রুপ 2-এ অবস্থান করে, কারণ এই যে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, স্ট্রনসিয়াম, এইভাবে হচ্ছে গিয়ে যায়। সো আচ্ছা, স্ট্রনসিয়াম তারপরে হচ্ছে গিয়ে বেরিয়াম আর কি, আগে স্ট্রনসিয়াম হবে এরকম। তারপরে বোরন কার্বন তো একই গ্রুপে না, বোরন কার্বন হচ্ছে আলাদা একই পর্যায়ে পড়ে আসলে।
দেন সোডিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়াম একই পর্যায়ে পড়ে, সরি আলাদা আলাদা হচ্ছে পর্যায়ে আছে, একই পর্যায়ে না, এবং আলাদা গ্রুপেও পড়ে। তারপর হচ্ছে কি অক্সিজেন ফ্লোরিন, এরাও হচ্ছে কি তোমার একই পর্যায়ে বাট নট একই গ্রুপে। তো সেক্ষেত্রে আমাদের বোরন আর ম্যাগনেসিয়াম হচ্ছে একই গ্রুপে পড়ে। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করে, এটা আমরা সবাই জানি চতুর্থ পর্যায়ে। কিভাবে জানি? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানি যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত বলতো? আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 26। তাহলে আয়রনের যে 26 আছে সেখানে আমরা জানি 3p6 পর্যন্ত 18টা মৌল হয়। তারপরে ইলেকট্রন কই যায়? 3d তে না গিয়ে আগে 4s এ যায়, 4s ফিল আপ করে দেন বাকি 6টা মৌল কোথায় যায়? 3d তে যায়। তাহলে 3p6 18, 24, 26, তাহলে 4টা শক্তি স্তর লাগছে, তাই আমাদের এটা চতুর্থ পর্যায় পর্যন্ত যায়। আর যদি গ্রুপ সংখ্যা বলতো তাহলে আমরা এই দুইটা যোগ করে দিতাম, 6 আর 2 8, তাহলে গ্রুপ হইতো কত? 8। আয়রনটা এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আয়রনের পর্যায় সারণীতে অবস্থানটা। যদি ধরো আমরা যদি বলি যে অক্সিজেন কয়টা কক্ষপথ লাগে বলো তো? 1s², 2s², 2p6, এই যে দুইটা কক্ষপথ লাগছে, তাই এটা হচ্ছে পর্যায় 2। আবার আমি যদি বলি যে ধরো সালফার, তাহলে 1s², 2s², 2p6, 3s2, 3p4, তাহলে এই যে দেখো 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন গেছে, তাই সালফারের পর্যায় হবে কত? 3। সো এখানে 4 নাম্বার পর্যন্ত গেছে, 4টা কক্ষপথ লাগছে, তাই আমার পর্যায় হচ্ছে কি কত? 4। দেন এখানে আছে ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? আমরা জানি পর্যায় সারণীর লাস্ট কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হয় গ্রুপ সংখ্যা। তো সেই হিসেবে গ্রুপ সংখ্যা হওয়ার কথা 3, কিন্তু আমরা জানি গ্রুপ 2 আর 3 এর ক্ষেত্রে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমরা 10 যোগ করি, তাহলে 10 যোগ 3 আসছে আমার 13, তাহলে গ্রুপ হবে কত বলতো? 13। তারপরে বলছে কোনটির ধাতব ধর্ম বেশি? এখানে আমরা জানি ধাতব ধর্ম, পারমাণবিক ভর আর ধাতব ধর্ম একইভাবে হচ্ছে গিয়ে তোমার আবর্তিত হয়। সো আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বাড়ে, একইভাবে ধাতব ধর্মও বাড়ে। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে পারমাণবিক আকার কমে, একইভাবে ধাতব ধর্ম বাড়ে, বাকিগুলো উল্টা হয়। যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ চুম্বকতা, এদিকে এগুলো বাড়ে, নিচের দিকে কমে। সো ধাতব ধর্ম বেশি কোন দিকে? দেখো এগুলো সবই গ্রুপ 2 এর মৌল। তো আমি কি বলছি? একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম কি হয়? ধাতব ধর্ম বাড়ে। তাহলে আমাদের এখানে বেরিলিয়াম আছে গ্রুপ 2 এর, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, তারপরে ক্যালসিয়াম আছে, তারপরে স্ট্রনশিয়াম আছে। তাহলে সব থেকে বেশি ধাতব ধর্মের স্ট্রনশিয়ামের, কারণ সব থেকে বেশি নিচে। তারপর নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি? আমরা জানি উপর থেকে নিচের দিকে কি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, আর এদিকে হচ্ছে গিয়ে কি কমে। তাহলে আমরা দেখি তো সোডিয়াম, সোডিয়ামের পাশেই আছে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে গিয়ে এরা হচ্ছে গ্রুপ 3 এর। আবার এই সালফার, ক্লোরিন, এরা সবাই একই পর্যায়ের মৌল। তুমি সেটা ইলেকট্রন, তুমি যদি না বুঝো এটা একই পর্যায়ের মৌল, তোমাকে আসলে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। বাট কারণ এমসিকিউ আসলে কনসেপ্ট বা বেসিকের খেলা, তুমি যদি এগুলো আলাদা করে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হয় তাহলে তুমি ডেফিনেটলি 1 মিনিটের মধ্যে বলতে পারবা না। সো এগুলো আমাদের পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে মুখস্থ, এন্ড তোমাদের ম্যাক্সিমামেরই আসলে এরকম অবস্থা হবে। যাদের মুখস্থ নাই আপনাদের হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করে তারপরে বুঝতে হবে যে এরা সবাই পর্যায় 3 এর মৌল। সো আমরা জানি সবাই পর্যায় 3 এর মৌল, আর আমরা জানি বাম থেকে ডানের দিকে গেলে কি হয়? কি হয়? পারমাণবিক আকার কমে। তো আমাদের বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। সো এইখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম হবে কার? আর তার থেকে বড় কথা হলো সব আয়ন দেওয়া আছে, আরো একটা পেইন। সো এদিকে সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ হবে আসলে সোডিয়ামের। তো সেই ক্ষেত্রে আমাদের এটা সোডিয়াম প্লাস হওয়ার, আচ্ছা এটা সোডিয়াম প্লাস, আর এটা হবে কি ম্যাগনেসিয়াম 2+, এটা হবে সালফার 2- বলছে, ক্লোরাইড মাইনাস বলছে। সো ক্লোরাইড মাইনাস মানে হচ্ছে গিয়ে 18টা মৌল, 18টা ইলেকট্রনকে 16টা প্রোটন টানবে। তারপরে ক্লোরিন হচ্ছে গিয়ে 18টা ইলেকট্রনকে 17টা প্রোটন টানবে। সো এগুলো আগের মতোই আছে। আর এখানে দেখো 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানবে, এখানে 10টা ইলেকট্রনকে টানবে কে? 11টা প্রোটন। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে 11 জন 10 জনকে যত বেশি জোরে টানতেছে, 12 জন 10 জনকে আরো বেশি জোরে টানতেছে। তো এখানে সব থেকে তোমাকে বলছে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার। সো ওই হিসেবে তুমি নিজেই চিন্তা করে দেখো, এখানে 11 জনকে টানতেছে হচ্ছে গিয়ে 11 জন 10 জনকে টানতেছে, এখানে 12 জন 10 জন টানতেছে। তো এগুলো একটু কম্পারেটিভলি বড় হবে। সো এগুলো যদি আয়নের, তাই আসলে তুমি নর্মালি চিন্তা ভাবনা করতে পারবা না। এখানে সব থেকে কম হবে ম্যাগনেসিয়াম 2+ এরটা। ঠিক আছে, এটা একটু বুঝো। হ্যাঁ, তোমরা যারা আয়ন পারমাণবিক শক্তি, সরি পারমাণবিক আকারের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা বুঝতেছো যে নিরপেক্ষ পরমাণুতে তোমার 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকে।
বাট এখানে একটা ইলেকট্রন চলে গেছে, তাই 11 জন মিলে 10 জনকে আকর্ষণ করলে তোমার নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের দূরত্বটা একটু কাছে চলে আসবে। এই ক্ষেত্রে আরো বেশি কাছে চলে আসবে, কারণ এখানেও 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানেও 10টা ইলেকট্রনকে টানতেছে, বাট এখানে 11 জন টানতেছে, এখানে 12 জন টানতেছে। তাহলে 11 জন মিলে যদি 10 জনকে পিটায় আর 12 জন মিলে যদি 10 জনকে পিটায়, তাহলে কোন 10 জন বেশি মাইর খাবে? এই 10 জন বেশি মাইর খাবে না, কারণ ওদেরকে বেশি মানুষ মিলে পিটাইতেছে। আর এখানে এনাফ পরিমাণ প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, তাই ওরা অত জোরে টানতে পারতেছে না। তো হিসাবে আণবিক শক্তি এদিকে একটু কম হওয়ার কথা, বাট এরা যেহেতু ক্যাট অ্যানায়ন, আমরা জানি অ্যানায়নের আকৃতি বেশি হয়, এটা মনে রাখো, ঠিক আছে? অ্যানায়নের আকার বড় হয়, ধরো অক্সিজেন 2- অক্সিজেনের থেকে বড় হবে, কিন্তু ম্যাগনেসিয়াম প্লাসের থেকে আসলে বড় হবে, এরকম। সো অ্যানায়নের আকার বড় হয় আর ক্যাটায়নের আকার ছোট হয় নিরপেক্ষ পরমাণু থেকে, এটা তোমরা মনে রাখবা। সো এই যে এই আয়ন দেখে এইদিকে কম হওয়ার কথা, সেই হিসেবে ক্লোরিন হওয়ার কথা ছিল, বাট এগুলো কিন্তু সব আয়ন, তাই এখানে আসলে যুক্তিতর্কে ম্যাগনেসিয়াম 2+ হয়। তারপরে দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট, এটা অলরেডি আমরা দেখেছিলাম না, নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। আচ্ছা, এইটা আরেকটা। তো এইখানে আছে সোডিয়াম, এটা আমরা পড়েছি, কোন ক্যাটায়নটির আকার সব থেকে ছোট? তো এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের নিচে পটাশিয়াম আছে, তারপরে সোডিয়ামের পাশেই ম্যাগনেসিয়াম থাকে, তার পাশেই অ্যালুমিনিয়াম থাকে। এইবার দেখো বলছে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, তার মানে সোডিয়াম প্লাসের জন্য 3টা কক্ষপথ থাকার কথা, বাট একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে এখন কক্ষপথ হবে কয়টা? কক্ষপথ হবে 2টা। ঠিক পটাশিয়ামের জন্য 4টা কক্ষপথ হওয়ার কথা, বাট একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে কক্ষপথ হবে 3টা। স্টিল এই পর্যায়ের মধ্যে পটাশিয়াম বড়, বাট আমাদের বলছে আকার সবচেয়ে ছোট হবে কার? পটাশিয়াম যেহেতু সব থেকে বড়, ও আগেই লিস্ট থেকে বাদ। এবার এদের মধ্যে কাহিনী কি ভাই? আমি যত এইদিকে যাব আকার তত ছোট হবে, আর সেটাই আমার দরকার। তাহলে সেই হিসাবে আমার অ্যালুমিনিয়াম ছোট হওয়ার কথা। তো এটা একটা প্লাস, এটা 2টা প্লাস, এটা 3টা প্লাস। তার মানে যেটা বুঝলাম, এখানেও 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। তাহলে 11 জন মিলে 10 জনকে যদি মারে আর 13 জন মিলে যদি 10 জনকে মারে, কারা বেশি মাইর খাবে? ওরা বেশি মাইর খাবে। অর্থাৎ এদের প্রতি আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি মানে টাইনা কাছে নিয়ে আসবে, লাস্ট কক্ষপথে আকার ছোট হয়ে যাবে, তাই ওর আকার সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম 3+। দেন নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? আমরা জানি আয়নীকরণ শক্তি এদিকে কি হয়, এদিকে হচ্ছে গিয়ে বাড়ে, আর একই গ্রুপের উপর থেকে নিচে কমে, আর পর্যায়ের বাম থেকে ডানে বাড়ে। তাহলে সোডিয়াম গ্রুপ 3-এর, তার নিচে আছে পটাশিয়াম, পটাশিয়ামের পাশে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পাশে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। তো বলছে আয়নীকরণ শক্তি বেশি কার? তাহলে আমরা জানি নিচের দিকে কমে, তাহলে এরা নিচে আছে, এদেরগুলা কম, এরা আগেই লিস্ট থেকে বাদ। এই দুজনের মধ্যে বেশি হবে কার? ম্যাগনেসিয়ামের, কারণ সে ডান পাশে আছে। তাই এইটা হইতেছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? সো এইবার আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি বললে এখানে সেম, এইদিকে ইলেকট্রন আসক্তি কি বাড়ে, এইদিকে কি কমে। তাহলে এইখানে হচ্ছে তোমার বেরিলিয়াম, এখানে হচ্ছে গিয়ে তোমার বোরন, এখানে হচ্ছে তোমার আচ্ছা এগুলা সব একই, এই পাশে এইদিকে বাড়ে ডানে, আর এগুলো হচ্ছে সব একই পর্যায়ের। বেরিলিয়াম, বোরন, তারপর থাকে কি কার্বন, তারপর থাকে নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন। বাট আমাদের অপশনে কার্বন নাই, বাট আমরা একটু বুঝে গেছি ভাই সবাই একই পর্যায়ের। সবাই একই পর্যায়ে রইলে সবার ডান দিকে যে থাকে তারটা বাড়ে, কারণ এদিকে বাড়ে তারটা বেশি হবে, তাহলে ডানে কি আছে? অক্সিজেন। তাহলে আমাদের এখানে উত্তর হবে অক্সিজেন। তারপরে বলা হয়েছে নিচের কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি? সেম, তড়িৎ ঋণাত্মকতাও এইদিকে বাড়ে আর হচ্ছে নিচের দিকে কি কমে। তাহলে আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম, তার পাশে পাশে আছে অ্যালুমিনিয়াম, আর এই পর্যায়ের মূল হচ্ছে গিয়ে ক্লোরিন, আর নিচে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। তাহলে সেই হিসেবে নিচের দিকে কমে, ক্যালসিয়াম আগেই বাদ। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এদের মধ্যে সবার ডানে যে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম, তাহলে ওরটা হবে গিয়ে বাড়ে, তাহলে ক্যালসিয়াম হবে। আর এমনিতেও গ্রুপ 17 মৌলগুলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক হয়। আর তোমরা জানো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। হ্যাঁ, কিন্তু গ্রুপ 17 এর সবার এক নাম্বার মৌল, প্রথম মৌলটা কিন্তু ফ্লোরিন। সো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে গিয়ে ফ্লোরিন, যার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে গিয়ে 4। ক্লোরিন হচ্ছে গিয়ে 3.5 এর কাছাকাছি। নিচের কোন যৌগটি রঙিন হয়? আমরা জানি অবস্থান্তর মৌলের যৌগগুলো হচ্ছে গিয়ে রঙিন হয়। এখানে সোডিয়াম, ক্যালসিয়াম কোনোটাই অবস্থান্তর মৌল না, আয়রন হচ্ছে গিয়ে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল শর্ত 2টা, যে তোমারকে ডি অরবিটাল মৌল হইতে হবে, ডি ব্লক মৌল হইতে হবে। ডি ব্লক মৌল মানে কি? লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে যায়। আমরা দেখি 3p6 এর পরে ইলেকট্রন আগে 4s এ যায়, দেন আমার 3d তে আসে। এই যে লাস্ট ইলেকট্রন d তে আসছে, এটাকে বলা হয় ডি ব্লক মৌল। আর সুস্থিত আয়নে তোমার ডি অরবিটাল অপূর্ণ থাকতে হয়, মানে 1 থেকে 9 হইতে হবে। তো
তাহলে 2+ হচ্ছে সুস্থিত আয়ন আয়রনের, 2+ মানে কি 4s চলে গেছে, এই যে 3p6 3d6 আছে। অ্যাজ এ রেজাল্ট হয় কি এই যে ডি অরবিটালটা কি আমার অপূর্ণ না, তার মানে দুইটা শর্তই পূরণ করছে, তাই এটা একটা অবস্থান্তর মৌল। আর আমরা জানি অবস্থান্তর মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, এদের চৌম্বক ধর্ম আছে, এরা রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সো রঙিন যৌগ হবে আমার এই অবস্থান্তর মৌলটা। এটা তোমরা এইচএসসি তে পড়বা ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 তে। নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌলগুলো বিদ্যমান? এই যে দেখো এখানে কোন গ্রুপের গুলোকে কি, ক্ষার ধাতুগুলো গ্রুপ 1 এ, মৃত্তিকা বা মৃৎক্ষারীয় ধাতু হচ্ছে গ্রুপ 2 এ, গ্রুপ 11 তে মুদ্রা ধাতু আছে, গ্রুপ 17 গুলোকে হ্যালোজেন মৌল বলি, 18 গুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলি, 3 থেকে 12 গুলোকে আমরা অবস্থান্তর মৌল বলি। তাহলে 1 কি ক্ষার ধাতু, এইটা না। 2 কি মৃৎক্ষার ধাতু, এইটা না। গ্রুপ 16 গুলোকে আমরা কি বলি, কিছুই বলি না। গ্রুপ 3 গুলোকে আমরা কি বলতেছি, অবস্থান্তর মৌল। তাহলে এখানে উত্তর হবে কি 3। 3 থেকে 12 এর মধ্যে নরমালি আমার অবস্থান্তর মৌলগুলো থাকে, বাট সবাই না। যেমন স্ক্যান্ডিনিয়াম গ্রুপ 3 বাট এটা কি অবস্থান্তর মৌল না। জিঙ্ক কি 12 এর মধ্যে আছে, বাট জিঙ্কও কি অবস্থান্তর মৌল না, কারণ লাস্ট কক্ষপথে 3d0 আর এটা 3d0 থাকে, এটা 3d10 থাকে, একটা ফাঁকা একটা পূর্ণ। যাই হোক, যারা কনসেপ্টটা বুঝো, আমাদের একাডেমিক ক্লাসে যারা ছিল তারা তো অলরেডি জানো অবস্থান্তর মৌল এইটা নিয়ে 20 মিনিটের ক্লাস নেওয়া যাবে। সো কোনটি মুদ্রা ধাতু, কোনটি মুদ্রা ধাতু? এখানে দেখো এই যে গ্রুপ 11 এর যে এই 3টে মৌল আছে এগুলোকে হচ্ছে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে আমাদের এই যে এখানে সিলভারটা ম্যাচ করছে, তাহলে সিলভার হচ্ছে কি আমাদের এখানে মুদ্রা ধাতু। দেখো একই পর্যায় সারণী, একই পর্যায় সারণীর টেবিলে, পেরিওডিক টেবিলের মধ্যে কারো সক্রিয়তা বেশি, কারো সক্রিয়তা কম, কারো ধাতব ধর্ম বেশি, কারো ধাতব ধর্ম কম, কারো হইতেছে গিয়ে তোমার এই যে পারমাণবিক আকার বেশি, কারো আরো পারমাণবিক আকার কম, কারো আয়নীকরণ শক্তি কম, কারো আয়নীকরণ শক্তি বেশি। তারা সবাই একই জায়গাতে আছে, একই টেবিলে আছে, বাট তারপরও কারো কি আকার কম, কারো আকার বেশি, কারো সক্রিয়তা কম, কারো সক্রিয়তা বেশি, কারো ধাতব ধর্ম কম, কারো মানে ধাতব ধর্ম বেশি। এই যে চেঞ্জগুলা তোমাদেরও সেম। আজকের ক্লাসে সবাই একই 20টা এমসিকিউ দেখছো, তারপরও কেউ 18টা পারবে, কেউ 10টা পারবে। কেন এরকম হবে জানো? এই যে এই 20টার মধ্যে কেউ যে 18টা ঠিক করে, কেউ যে 10টা ঠিক করে, পার্থক্যটা আসলে কোথায়? প্রিপারেশন সিস্টেমে। কারণ এখানে অনেক কিছু ছিল যেগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা না, বা একটু প্যাঁচায় দিলে তুমি আসলে ভুল অ্যান্সার করে দিয়ে আসবা। সো যারা র্যান্ডম পড়ে তারা এক্সাম হলে গিয়ে প্যানিক করে, আর যারা প্যাটার্ন বুঝে প্র্যাকটিস করে তারা এমসিকিউ দেখেই সাথে সাথে ধরতে পারে। আর এই কারণেই টিম তাণ্ডব, কারণ এখানে শুধু পড়ানো হয় না, এক্সামে জেতার জন্য সিস্টেম দেওয়া হয়। কি এমন স্পেশাল সিস্টেম ভাই প্রতি ক্লাসে বলেন? সেই স্পেশাল সিস্টেম হইলো, এখন এমন একটা জেনারেশন তুমি দোহাই দিতে পারবা না যে ভাই আমার বই ছিল না পড়তে পারি নাই, ভাই টাকা ছিল না টিচার ছিল না পড়তে পারি নাই, ভাই আমার হচ্ছে গিয়ে বেতন দেওয়ার সামর্থ্য ছিল না স্কুলে যাইতে পারি নাই। সবকিছু রিসোর্স এখন ফ্রিতে অনলাইনে পাওয়া যায়, সাজেশনস পাওয়া যায়, বইয়ের পিডিএফ পাওয়া যায়, ফ্রি ক্লাস পাওয়া যায়। কিন্তু একটা জিনিস, প্রত্যেকটা যুগে কিছু না কিছু মিসিং থাকে। কোনো যুগে বই মিসিং ছিল, বই কেনার টাকা ছিল না। কোনো যুগে স্কুল মিসিং ছিল, এনাফ পরিমাণ স্কুল ছিল না। কোনো যুগে টিচার মিসিং ছিল, এনাফ পরিমাণ ভালো টিচার ছিল না। এই যুগেও একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে গিয়ে ফোকাস। বিকজ তোমরা সবাই ডিস্ট্রাক্টেড। এখন সব কিছু অ্যাভেলেবেল আছে, কারো কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র ফোকাসের অভাব আছে। আর তাই আমরা ঠিক ওই সিস্টেমটাই দেই তোমাকে। এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি সব সাবজেক্টে যেমন সাজেশনস দিব, ঠিক একইভাবে তুমি যদি ডিস্ট্রাক্টেড না থাকো, ফোকাস হয়ে পড়তে পারো, প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারো পরীক্ষার সামনের দিনগুলোতে, এই সব কিছু এবং পরীক্ষার পড়াগুলো যাতে তোমরা প্রপারলি মনে রাখতে পারো, আমি সেই নিউরো সায়েন্স টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। বিকজ আই এম অ্যান ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার কোচ। সো ওই জায়গা থেকে আমি আমার নলেজগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং এক অ্যাপে তোমরা অ্যাপে, আমাদের অ্যাপ চলে আসছে প্লে স্টোরে, সায়েন্স বেকারি সার্চ দিলে পেয়ে যাবা। সো ওইখানে তোমরা সবগুলো পেয়ে যাবা, তোমার ইউটিউবে র্যান্ডম গাইডলাইন ভিডিও দেখার প্রয়োজন নেই। আমরাই তোমাদেরকে পরীক্ষার সময় যা যা প্রয়োজন অ্যাপে দিয়ে দিব, সবকিছু এখানেই থাকবে। সিকিউ রাইটিং টিপস, সাজেশনস, একাডেমিক ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং ওই অ্যাপের মধ্যেই আছে। তোমার এইদিক ওইদিক র্যান্ডম ছোটাছুটি করে সবকিছু বুঝতে হবে না, ডিস্ট্রাক্টেড হইতে হবে না। সো দিস ইজ দ্য সিস্টেম উই বিল্ড, যেটা তোমাকে আসলে বেটার রেজাল্ট করতে, এক্সামে জেতার জন্য হেল্প করবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এনরোল টিম তাণ্ডব। বিস্তারিত জানতে এবং এনরোল করতে সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ করো, এবং আমাদের ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে তাদের যে অ্যাডমিনরা আছে তাদেরকেও তোমরা নক করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।